আজকে এমন একটা গল্প রেকর্ডিং করতে বসেছি, যেটা আমার একজন খুব প্রিয় বন্ধুর লেখা, খুবই কাছের একজন মানুষের লেখা। বলতে গেলে আজকে তার সঙ্গে কথা বলতে বলতে আম, হঠাৎ করে বিভিন্ন উপন্যাস গল্পের বই নিয়ে একটু আলাপ আলোচনা হলো, গুফতগু হলো। তো সেখান থেকেই জানতে পারলাম সে নাকি রীতিমতো একজন চাইল্ড আর্টিস্ট, চাইল্ড রাইটার বরং। কতজন না থাকে না আমাদের আশেপাশে, আমরা জানতে পারি না, একটু খুঁচিয়ে নিতে হয় টু নো হোয়াট দে আর বিল্ড অফ। অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দিস পার্সন। টু জানতে পারলাম তার লেখালেখি, তার প্রাইজ মানি নিয়ে যে পয়সা ইনকাম করতাম, জানিস তো ভাই। যাই হোক, নামটা সবার শেষে বলবো, তবে তার গল্পটা একটু পড়ি ছোট্ট করে। পর্দা। গল্পের নাম পর্দা। জানলা খুললেই লাবণ্যর ঘরের মধ্যে ছায়াটাকে তোষা দেখতে পেত। সেই ছায়াটা। সে দিনটার পর থেকে আর কোনোদিনও লাবণ্য বাড়ি ফেরেনি। বাবা মা, বন্ধু বান্ধব, কাউকে আর একবারও দেখতে ইচ্ছে হয়নি। আর একবারও ফিরে যায়নি সেই ঘরটায়, যার দেওয়ালে থাকে থাকে সাজানো বইগুলো ওকে নতুন জীবন দিয়েছিল। সবার মাঝে থেকেও যে এক চিলতে ঘরটায় ঢুকলেই ও পৌঁছে যেত ব্যক্তিগত, স্বতন্ত্র, মুক্ত এক জগতে। বাবা মা দুজনেই চাকরি করত, ফলে লাবণ্য ছোটবেলা থেকেই একা একা বেড়ে উঠেছে। রাতে যেটুকু সময় মা বাবার সঙ্গে কাটানোর সুযোগ ছিল, তা দুজনের মধ্যে কেউই লাবণ্যর জন্য বরাদ্দ করেনি কোনোদিন। অফিস থেকে ফেরার পর যেটুকু সময় অবসর থাকত, তার পুরোটাই মা বাবা সংসারের তুচ্ছ ঘটনা নিয়ে পারস্পরিক ঝগড়ায় কাটিয়ে দিত। কোনো কিছু জানতে চাইলে বাবা গম্ভীর গলায় নির্দেশ দিত, বড় হয়েছ, নিজের কাজ নিজে করতে শেখো। আবার রিপিট করছি এটা। কিছু জানতে চাইলেই বাবা গম্ভীর গলায় নির্দেশ দিত, বড় হয়েছ, নিজের কাজ নিজে করতে শেখো। তা সে নিজের কাজ নিজে করতে শিখেছিল বেশ। মাধ্যমিকে ভালো রেজাল্ট করে বছর দুয়েক সায়েন্স নিয়ে ঠোকাঠুকি করে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ঢুকলো ইংরেজি পড়তে। কলেজ যেন লাবণ্যর চোখ খুলে দিল। দুর্বার আনন্দে আত্মভোলা হয়ে চুটিয়ে উপভোগ করল কলেজ জীবন। মাঝে মাঝে বাড়ি ফিরে পাশের বাড়ির ছোট্ট মেয়েটার সাথে জানলার সামনে দাঁড়িয়ে কথা হতো লাবণ্যর। লাবণ্যর চেয়ে বছর পাঁচেক ছোট। লাবণ্যর চেয়ে বছর পাঁচেক ছোট তোর্সা অপলক চোখে ওর দিকে তাকিয়ে থেকে উৎসুক হয়ে গল্পগুলো শুনত। তোর্সা যখন খুব ছোট, তখন হঠাৎ একদিন তার মা আর বাড়ি ফিরল না। হঠাৎ সব আত্মীয় স্বজনরা সিক্ত চোখ নিয়ে তোর্সাকে জড়িয়ে ধরে বাবাকে সান্ত্বনা দিল। কিছুদিন পর মা ছবি হয়ে বাড়ির দেওয়ালে ঝুলে পড়ল। সবাই বাবাকে বলেছিল, আহারে, তুমি এখন কি তুমি এখন কি করে সব সামলাবে গো? এত কম বয়সে বউটা চলে গেল, মেয়েটারও যা অবস্থা, এবারে মেয়েটাকে কে দেখবে? 2 বছরের তোর্সা সেদিন এসব কথার অর্থ ঠাউর করতে না পারলেও প্রতি মুহূর্তে মায়ের অনুপস্থিতি অনুভব করেছিল। সেই অভাবটা সঙ্গে রেখেই ও ধীরে ধীরে বড় হলো। জানলা দিয়ে লাবণ্যর ঘরের দিকে তাকিয়ে যেন মনে মনে রোজ ঘুরে আসতো ওদের বাড়ির অন্দরমহলে। লাবণ্যর মা বাবার ঝগড়া, ক্লিন লাবণ্যর কাঁদতে কাঁদতে পাতার পর পাতা ডায়েরি লেখা, পর্দার আড়াল থেকে সব দেখত তোর্সা। লাবণ্য জানতো যে তোর্সা সব দেখে। কোথাও যেন ও মনে মনে এটা চাইতো খুব, কেউ তো অন্তত ওর জীবনের খেয়াল রাখে। কলেজে অনেক নতুন বন্ধু হলো লাবণ্যর।
নাটক, গান, আড্ডা। দিনের শেষে বন্ধুদের মধ্যে মিশে যেতে মিশে যেতে পারা কোথাও যেন লাবণ্যর স্থবির জীবনে ঠান্ডা বাতাস বইয়ে দিত। মাঝে মাঝেই ওর চোখের সামনে ভেসে উঠত বাবার শ্লেষাত্মক মুখভঙ্গির ব্যঙ্গ। মাধ্যমিকে ভালো নম্বর পেলেই কি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায়? আমার এতদিনের সব ইনভেস্টমেন্ট জলে গেল। সায়েন্স তোর দ্বারা হবে না, আমি তো কবেই জানতাম। সারা দিন নেচে বেড়ানো বখাটে মেয়েদের ওইসব আর্টস সাবজেক্টগুলোই হয়। ভাবলে হাসি পায় আজ। বাবা নিজেও তো আর্টসই পড়তো। বাবা ইতিহাস নিয়ে পড়ার পর ব্যাংকে চাকরি নিয়েছিল, কিন্তু সময়ের পরিহাসে সেই মানুষটাকে কত বদলে দিয়েছে। এই ধারালো কথাগুলো অবশ্য আজকাল আর লাবণ্যকে তেমন স্পর্শ করে না। শ্লেষ ব্যঙ্গ ভরা জীবনে ও এখন শুধু একটু সারল্য খুঁজে বেড়ায়। তোরসার নিজেকে প্রকাশ করার একমাত্র ভাষা ছিল ওর আঁকা। দু চোখ ভরে চারদিকে চলতে থাকা কর্মপ্রবাহ দেখতে ওর বেশ লাগত। বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে কার্নিশে বসে থাকা কাকটার চোখের ভিতর যেন কোনো একটা উজ্জ্বল আভা ঝকঝক করত। বাইরে আবার ঝড় উঠেছে। লাবণ্য তখন ওর খাটে সব বই খাতা ছড়িয়ে বসত। তোষা যেন ওর মুখের মধ্যে একটা তেজ, একটা দৃঢ়তা দেখতে পেত, আর সেই সবই ও লাল মলাটের আকার খাতায় রঙিয়ে তুলত। যেদিন কাজের মাসি জোর করে রোদ কিংবা বৃষ্টির অজুহাতে পর্দা সরিয়ে ঘরের জানলাগুলো বন্ধ করে দিত, সেদিন সারা দিন ও ছবিগুলোর দিকে অবিরাম তাকিয়ে থাকত। ছবি কোথায়? ওই তো লাবণ্যদির ঘরের টেবিলে যে হাতঘড়িটা রাখা, ওটা দিয়েছে ওর ঠাকুমা। আর ওই তো লাবণ্যর ঘরের দরজার ছিটকিনিটা তোলা, যাতে পড়ার সময় কেউ না ঢুকতে পারে। আর টেবিলে গ্লাসে চায়ের মতো দেখতে ওটা চা নয়, ওটা কোল্ড কফি। ঘুম তাড়াতে লাবণ্যর পরম ভরসা। কখনো কখনো হঠাৎ একটা ঠক করে আওয়াজ হতো, আর যতক্ষণ বাবা তোরসার ঘরের দরজাটা বাইরে থেকে খুলে ভিতরে ঢুকতো, ততক্ষণ ও সব সরিয়ে ফেলত। চুপ করে গিয়ে খাটের একটা কোণে ঘাপটি মেরে চোখ বন্ধ করে বসে থাকতো তোরসা। মাঝে মাঝে বাবা ওর খুব কাছে এসে জোরে জোরে নিঃশ্বাস নিত। কি ভয়ঙ্কর সে শব্দ! মনে হতো যেন ছোট্ট রোগা শরীরে তখনই এক দানবীয় দীর্ঘশ্বাসের কবলে উড়ে যাবে। খুব ভয় লাগত। বাবা কাছে এলেই মায়ের কাছে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করত। টলতে টলতে যখন বাবা আবার ওর ঘরে তালা লাগিয়ে বেরিয়ে যেত, তখন দেওয়াল থেকে মায়ের ছবিটা নামিয়ে এনে ওটা জাপটে ধরে কাঁদত তোরসা। অঝরে কান্না। সেদিনটা আসার আগে লাবণ্যর রং চিনতে ভুল হতো না। কালো আর লালের বাইরেও হলুদ, সবুজ, নীল সব রঙেই ও চিনতে পারত। কিন্তু ওর চারিদিকে শুধু কালো, মাঝে এবড়ো খেবড়ো কিছু লাল ছোপ। কিছু মনে পড়ে না লাবণ্যর। শুধু সেই ছায়াটা কখন যেন ওর দিকে ধেয়ে আস্তে আস্তে ওকে গ্রাস করে ফেলল। তারপর সব অন্ধকার, সব চুপ, সব শব্দ যেন শুধু নিরীহ গোঙানি। পর্দা সরিয়ে দুপুরবেলা তোরসাকে যখন লাবণ্য ওর মন খারাপের কথা বলল, তখন তোরসার খুব কষ্ট হলো। কি জানি কি মনে করে ও লাবণ্যকে হাত দেখিয়ে অপেক্ষা করত বলে ধপ করে জানলা থেকে নেমে গেল। তারপর ওই লাল মলাটের আঁকার খাতাটা বার করে এনে ছুটে জানলার কাছে চলে গেল।
তারপর একে একে ছবিগুলো একে একে ছবিগুলো দেখিয়ে প্রাণপণে লাবণ্যকে হাত নাড়িয়ে বোঝাতে চেষ্টা করলো। ওই যে আম, সেদিন যখন তুমি ফোনে বন্ধুর সাথে গল্প করতে করতে আহ, অসাবধানতায় মানে ওই বাটিতে থাকা পুরো খাবারটি ফেলে দিলে না, আরে আরে নিজের বোকামিতেই নিজে হাসছিলে, তখন তোমার মুখটা ঠিক এরকম লাগছিল। আর আর ওই গত সপ্তাহে যেদিন তোমার বাবার ওপর রাগ করে তুমি কবিতা লেখার খাতাটা ছিঁড়ে ফেললে, সেদিন তোমার খাটের কোণে বসে থাকা পুতুলটা খুব কাঁদছিল জানো। এই দেখো, ওর মুখটার ছবি তো আমি এঁকেছি। গ্রিলের ওপারে দুহাত দূরে গ্রিলের ওপারে দুহাত দূরে বসে থাকা লাবণ্য শুধু দেখতো শুধু দেখতে দেখতে পেল সাদা খাতায় কয়েকটা অসমান দাগ টানা, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা হলুদ। আপাত অর্থহীন এই হিজিবিজি হয়তো অন্য সময় লাবণ্যর মন এতটা উতলা করে তুলত না। কোনটা সবুজ কিন্তু সেদিন বৃষ্টি নেমেছে, যাক ভালোই হয়েছে। কিন্তু সেদিন তোষার নিজেকে প্রকাশ করার তীব্র আকুতি দেখে ওর মনে হলো এগুলি অর্থহীন নয়। তারপর যখন তোষা নিজের চোখের জল মুছে ওকে ওর না কাঁদার অনুরোধ করল, তখন লাবণ্য মুগ্ধ দৃষ্টিতে ছোট্ট মেয়েটার চোখের দিকে চেয়ে থাকল। ভাবল, আচ্ছা, যাদের সাথে রক্তের সম্পর্ক তারাও তো কোনোদিন এই বাচ্চা মেয়েটার মতো আমায় ভালোবাসেনি। কিন্তু লাবণ্য জানতো যে তোষার এই ভালোবাসার প্রকাশ সমাজ কখনো স্বীকার করবে না, কারণ ও যে স্বাভাবিক নয়। আর অটিস্টিক বাচ্চার আবার অনুভূতি থাকে নাকি? তোষার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে সেদিন লাবণ্য ভালোবাসার অর্থ উপলব্ধি করেছিল। সে টান বাঁধন ছাড়া সামাজিক ব্যাকরণের সব নিয়মের ঊর্ধ্বে। তোষাকে সেদিনও হাত নাড়িয়ে বুঝিয়েছিল, দেখিস, তুই একদিন অনেক বড় মানুষ হবি, আর সেদিন আমি সবচেয়ে বেশি আনন্দ পাব। উৎফুল্ল মেয়েটার অকৃত্রিম ভালোবাসা প্রত্যক্ষ করে লাবণ্যর মনে হলো এই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কিন্তু তারপর সব কেমন ছারখার হয়ে গেল। সন্ধ্যাবেলা কলিং বেলে সাড়া দিয়ে দরজা খোলার পর চেনা মুখটা কেমন যেন অচেনা হয়ে গেল। লাবণ্য প্রাণপণে চেষ্টা করলো কোনো মতে পালিয়ে যেতে, কোনোভাবে তাকে আটকাতে, কিন্তু মত্ত পাষাণকে কি কাকুতি মিনতি বা অনুরোধে আটকে রাখা যায়? ড্রয়িং রুম পেরিয়ে যখন ছায়াটা লাবণ্যর ঘরে ঢুকলো, ও তখন দিশেহারা হয়ে শুধু বলে চলল, ছেড়ে দাও আমায় কাকু, দোহাই আমায়, ছেড়ে দাও আমায়। ছায়াটা যত কাছে এলো, লাবণ্যর গলার স্বরের আওয়াজ যেন ততই কমতে থাকলো। 1, 2, 3। আর বেশিক্ষণ না, সর্বগ্রাসী ছায়াটা এক্ষুনি লাবণ্যকে ঘিরে নেবে। লাবণ্যের পাথরের মতো ঠান্ডা তন্নি শরীরটার ওপর ছায়াটা ঝাঁপিয়ে পড়ল। আর লাবণ্য চোখ বন্ধ করে আগে জানলা দিয়ে দেখতে পেল দুটো খুব চেনা চোখ পর্দার আড়াল থেকে সব দেখছে, সব। তারপর সব অন্ধকার, শুধু মাঝে মাঝে কয়েকটা লাল ছোপ। তোষা দেখল সেই ছায়াটা লাবণ্যর অন্ধকার ঘর ভেদ করে তার দিকে ধেয়ে আসছে। পিছন ফিরে ছুটতে গিয়ে সেই সর্বগ্রাসী অন্ধকারেই ধাক্কা খেয়ে আতকে উঠল তোষা। তার চতুর্স্পার্শ্ব ঘিয়ে সেই অন্ধকার ছায়া তাকে গ্রাস করতে এগিয়ে এসেছে। 1 পা, 2 পা। লাবণ্য দিদি যে বলল ও অনেক বড় মানুষ হবে, কিন্তু কিন্তু ও তো এখন আর কিছু দেখতে পাচ্ছে না।
শুধু সেই অতল অন্ধকারাচ্ছন্ন ধেয়ে আসা দানবটার ছায়া, যে চোখ দুটো সব কিছুতে এত রং দেখতে পেত, সেগুলো কেন আজ আর অন্য কিছু দেখতে পাচ্ছে না? চারিদিকে শুধু রোজকার মতো ঠক আওয়াজ করে ছায়াটা তোরসার ঘরের দরজাটা বাইরে থেকে খুলে ঘরে ঢুকল। তখন ক্ষুরধার কম্পাস দিয়ে নিজে চোখ দুটি খাবলে খাবলে গড়িয়ে পড়া রক্ত দিয়ে লাল মলাটের আকার খাতাটায় সেই কম্পাসটা দিয়েই তো সে কি যেন আঁকছে। হয়তো অনুভব করাতে পেরেছি ইন্টেন্সিটিটা, হয়তো পারিনি। থাক, কিছু জিনিস হয়তো নিস্তব্ধতাতেই বেশি উপলব্ধি হয়, বা আমরা উপলব্ধ করতে পারি সেগুলোকে। আচ্ছা, রচয়িতা, লেখিকা, এখানে লেখিকা বলবো, আমার একজন খুব প্রিয় মানুষ। আমি তাকে আস্তার্থা বলে ডাকি। উচ্চারণে অনেকবার বকাবকিও খেয়েছি, অস্তর্থা। তবে সে আমি যেই নামেই তাকে ডাকি না কেন, একটি অসামান্য লেখা। হয়তো তার আরও অনেক লেখা পড়বো। আমি দাবি করেছি তার কাছ থেকে যে লেখাগুলো দিবি আমাকে, পড়বো। I didn't knew one of my very close friends were a full-fledged writer. And যদি আমি বন্ধু হিসেবে তাদের গল্প না পড়তে পারি, তাহলে জানি না। তবে অন্য কিছু রকম, তাই না? থাক, এই অনুভূতিটা, এই যে পরিস্থিতির উপর ভিত্তি করে পুরো গল্পটা আমাদের যেন বারবার মনে করিয়ে দেয় যে মনুষ্যত্ব শব্দটা না বড্ড বেশি কমপ্লেক্স, সিম্পলিফাইড নয়। অনেক লেয়ারিং থাকে তার মধ্যে। দিনের শেষে মানুষ ভুল করে, মানুষ সহ্য করে, মানুষ প্রতিবাদ করে, মানুষ রুখে দাঁড়ায়, মানুষ পরিবর্তন করে। হয়তো গল্পটা যখন আমি সোশ্যাল মিডিয়ায় দেবো, বা যদি কারো কোনো সময় হয় শুনবে বা শুনবি তোমরা, হয়তো আমার লেখিকাই বান্ধবীর আবেগটাকে যতটুকু পেরেছি দাঁড় করিয়ে সবাইকে অনুভব করাতে পেরেছি যে মনুষ্যত্ব না বড্ড কমপ্লেক্স, ভয়ঙ্কর। সুন্দর যেরকম, ভয়ঙ্কর তেরকম। যদি ভয়ের সামনে এসে দাঁড়াই আমরা কোনোদিনও, যেন এতটুকু সাহস হয় সেটাকে রুখতে পারি, থামাতে পারি, সেটার বিরোধিতা করতে পারি, এবং আবারও ভালোটাকে অনুভব করে সেটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারি। থ্যাংক ইউ।